সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যারা আমার ক্লাস অনুসরণ করছো এবং যারা আমার অনুষ্ঠান পর্যবেক্ষণ করছেন, তাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স চেম্বারে স্বাগতম জানাচ্ছি। আজ উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞানের নবম অধ্যায়ের পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে তেজস্ক্রিয়তা সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নবম দশম শ্রেণীতে তেজস্ক্রিয়তা সম্পর্কে পড়েছ। আজ আরও বিস্তারিত জানতে পারবা। আমি চেষ্টা করব বিস্তারিত আলোচনা করার জন্য। তেজস্ক্রিয়তা হলো বাংলা শব্দ আর ইংরেজি হলো রেডিও অ্যাক্টিভিটি। তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে নির্গত হয় এবং এই নির্গত হওয়ার ফলে তেজস্ক্রিয় রশ্মি ও কণা আমরা পাই। 1896 সালে বিজ্ঞানী ব্যাকেরেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। এজন্য 1903 সালে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। এখন আমরা জানব কোন কোন মৌলগুলো তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌল হলো যে সমস্ত মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি ও কণা নির্গত হয়। আমরা এখন তেজস্ক্রিয় মৌলগুলা সম্পর্কে জেনে নিচ্ছি। এখানে আমরা 3টি তেজস্ক্রিয় মৌলের নাম দেখলাম। তাছাড়া আরও অনেক তেজস্ক্রিয় মৌল রয়েছে, যেমন Ra হলো রেডিয়াম, আর TS হলো থোরিয়াম, আর ইউ হলো ইউরেনিয়াম। এখন তেজস্ক্রিয় মৌল আবার দুই ধরনের। যে সমস্ত মৌল প্রকৃতিতে পাওয়া যায় সেই সমস্ত তেজস্ক্রিয় মৌল হলো প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল, আর যে সকল মৌল প্রকৃতিতে পাওয়া যায় না অথচ মানুষ বিজ্ঞানাগারে তৈরি করতে পারে সেই সমস্ত তেজস্ক্রিয় মৌলকে বলা হয় কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। এখানে আমরা যে তেজস্ক্রিয় মৌলগুলোকে উল্লেখ করলাম সেগুলো হলো প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল। এদের পারমাণবিক সংখ্যা সাধারণত 82 থেকে শুরু হয়। 82 থেকে বড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোকেই সাধারণত তেজস্ক্রিয় মৌল বলা হয়। এখানে আমরা দুইটি কৃত্রিম তেজস্ক্রিয় মৌলের নাম লিখলাম। একটা হলো কার্বন 14 আর একটা হলো অক্সিজেন 18। এগুলা মানুষ নিজেরা তৈরি করতে পারে, এই জন্য এদেরকে কৃত্রিম তেজস্ক্রিয় মৌল বলা হয়। এখন আমাদের এই তেজস্ক্রিয় মৌলগুলা আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে, তারপর
কৃষিক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমাদের তেজস্ক্রিয় মূলের ব্যবহার রয়েছে। এখন আমরা তেজস্ক্রিয়তার একক কি আমরা জানব। বিজ্ঞানী বেকেরেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন বলে তার নামানুসারে তেজস্ক্রিয়তার এককে বেকেরেল বলা হয়। এসআই একক হলো বেকেরেল, সংক্ষেপে BQ দ্বারা প্রকাশ করা হয়। 1 বেকেরেল সমান হলো 1 DK, সেকেন্ড ইনভার্স 1। ডিকে শব্দের অর্থ হলো ক্ষয় বা ভাঙন, অর্থাৎ প্রতি সেকেন্ডে একটি তেজস্ক্রিয় ক্ষয় বা ভাঙনকে 1 বেকেরেল বলা হয়। তবে তেজস্ক্রিয়তার পূর্বের একক ছিল কুরি। এই কুরি এককটি পিয়েরে কুরি এবং মেরি কুরি এই দুইজন বিজ্ঞানীর নামানুসারেই এসেছে। এই কুরি হলো প্রতি সেকেন্ডে 3.7 × 10⁻10 ডিকে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 3.7 × 10⁻10 ক্ষয়প্রাপ্তকে বা ভাঙনকে বলা হয় 1 কুরি। তবে বেকেরেল এবং কুরির মধ্যে একটি সম্পর্ক রয়েছে, তা আমরা এখন লিখব। ওয়ান কুরি হলো 3.7 × 10⁻10 বেকেরেল। এটি অনেক বড় একক, তাহলে আমরা এই বড় এককটা ব্যবহার না করে সাধারণত আমরা বেকেরেল এককটি বর্তমানে এসআই একক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম। বলছিলাম যে এদের পারমাণবিক সংখ্যা 82 বা 82-এর চেয়ে বেশি হবে। তারপর এরা বিদ্যুৎ, তাপ, চুম্বক, চাপ কোনো প্রভাব দ্বারা প্রভাবিত হয় না, এবং এই তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। নিউক্লিয়ার ঘটনার অর্থ হলো একটি আদি মৌলের নিউক্লিয়াস পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নূতন ধর্মবিশিষ্ট নিউক্লিয়াসে পরিণত হয়। এই জন্য এটিকে, অর্থাৎ এই ঘটনাকে নিউক্লিয়ার ঘটনা হিসেবে আখ্যায়িত করা হয়। এখন তেজস্ক্রিয় মৌল থেকে যে সকল কণা বা রশ্মি নির্গত হয় তা এখন আমরা আলোচনা করব।
তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা, বিটা কণা ও গামা রশ্মি নির্গত হয়। তবে রশ্মি এবং কণার মধ্যে মূল পার্থক্য কী? মূল পার্থক্য হলো যে কোনো কণার ভর থাকে, অল্প হোক বেশি হোক ভর থাকে, কিন্তু রশ্মির কোনো ভর থাকে না। এই কারণে গামা হলো রশ্মি, আর আলফা এবং বিটার ভর আছে বলে এগুলো হলো কণা। এই তিনটি আলফা, বিটা এবং গামা, এই তিনটি আবিষ্কার করেন পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানী পিয়েরে কুরি ও মাদাম কুরি। সেই পরীক্ষাটি আমরা এখন আলোচনা করছি। একটি রেডিয়াম খণ্ড একটি সীসার ব্লকে রাখা রয়েছে। আর উপরে একটি ফটোগ্রাফিক প্লেট রাখা হয়েছে। আর সম্পূর্ণ ব্যবস্থাটিকে বায়ুরোধী করে রাখা হয়েছে। আর এর ভিতর চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা আছে। এই পরীক্ষায় দেখা যায় তিনটি দাগের সৃষ্টি হয়। ফটোগ্রাফিক প্লেটে তিনটি দাগের সৃষ্টি হয়। এই দাগটিকে পরে গবেষণা করে দেখা যায় যে যা সরাসরি উপরের দিকে অর্থাৎ রয়েছে তা হল গামা রশ্মি, আর যা ডান পাশে চলে গেছে তা হল বিটা কণা, আর বাম পাশে যা রয়েছে তা হল আলফা কণা। তারপর এই তিনটির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেন। আলফা হলো ধনাত্মক আধান বিশিষ্ট এর ভর হিলিয়ামের ভরের সমান, অর্থাৎ এর ভর হাইড্রোজেনের ভরের 4 গুণ। mass of alpha equals to mass of helium equals to 4 into mass of hydrogen। আর হাইড্রোজেনের ভর সম্পর্কে আমরা জানি 1.66 into 10 inverse 27 kg। 4 দিয়ে গুণ করলে তা পাওয়া যায়। এই আলফা কণা চুম্বক ক্ষেত্রের উপর দ্বারা প্রভাবিত হয়।
বিটা হলো ঋণাত্মক আধান বিশিষ্ট, এর ভর হলো ইলেকট্রনের ভরের সমান, অর্থাৎ 9.1 ইন্টু 10⁻31 কেজি। এর ব্যাগ, আলুর ব্যাগের 98%, অর্থাৎ আলুর ব্যাগের 98% ব্যাগে এটি চলতে পারে। আলুর ব্যাগের 98%। তারপর আধান নিরপেক্ষ, এর ভর মাস অফ গামা ইকুয়ালস টু 0। তারপরে ব্যাগ আলোর ব্যাগের সমান, অর্থাৎ আলোর ব্যাগের সমান ব্যাগে এটি চলতে পারে, অর্থাৎ এর ব্যাগ হলো থ্রি ইন্টু 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে আমরা তেজস্ক্রিয়তা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। তেজস্ক্রিয়তা কী, তেজস্ক্রিয় মৌল কী, তেজস্ক্রিয় রশ্মি বা কণা কী, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন, কোন সালে আবিষ্কার করেন, এর জন্য ওনার কী স্বীকৃতি পান, তেজস্ক্রিয় মৌলগুলো বা রশ্মিগুলো আমাদের কি প্রভাব পড়ে, কার কার উপর প্রভাব আছে, তেজস্ক্রিয় রশ্মি আমাদের জীবনে কি কাজে লাগে, তারপর এগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা লাভ করতে পারলাম। এবং এই যে তেজস্ক্রিয়তা সম্পর্কে তোমাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু বোঝার বাকি থাকে, তোমরা আমাকে পরবর্তী ক্লাসে বলবা। আর এই তেজস্ক্রিয় যে 3টা রশ্মি বা কণা, এই সম্পর্কে একটি চার্ট রয়েছে তোমাদের বইয়ে, যে কোনো বইয়ে এই চার্টটি রয়েছে, তোমরা ওইটি দেখলে আরও বিস্তারিত ধারণা লাভ করতে পারবা। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এতক্ষণ ধরে আমরা তেজস্ক্রিয়তা সম্পর্কে ধারণা পেলাম। এখন আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করব। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা বাড়িতে লেখাপড়া করবে এবং এতক্ষণ ধরে যারা আমার এই ক্লাস পর্যবেক্ষণ করছেন বা করেছেন, তাদের সকলকে পুনরায় আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স চেম্বারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বলে সমাপ্তি ঘোষণা করলাম।